আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের ওএস সিরিজের থার্ড পার্ট। আজকে হচ্ছে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। টপিকের নাম হচ্ছে গ্লোবাল ডিসক্রিপ্টর টেবিল। তো নাম থেকে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে একটা টেবিল। এই টেবিলের কাজ হচ্ছে যে আমাদের যে মেমোরি যেই র্যাম থাকে, র্যামকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করার পর আমরা আসলে বিভিন্ন যে আমাদের প্রোগ্রামের যে সেগমেন্ট থাকে, যেমন কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এই সেগমেন্টগুলোকে আমরা এই টেবিলের মাধ্যমে আমরা এগুলোকে বিভিন্ন লোকেশন বা রিজিয়ন ম্যাপ করে দিব। আর আগে কী হতো, আমাদের যখন আমাদের কোড রান হতো তখন একটা আরবিট্রারি লোকেশনে, যে কোনো একটা আরবিট্রারি লোকেশনে ওই সেগমেন্টগুলো স্টোর হইতো। দেখা যাচ্ছে কোড সেগমেন্ট হয়তো 101-এ থাকলো, পুরো ডাটা সেগমেন্ট হয়তো কোনো কারণে 202। তো এক এক জায়গাতে ছিল। এখন আমরা এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, কোনো সিকিউরিটি কোনো ফিচার নাই। তো অনেক ডিসঅ্যাডভান্টেজ, যার কারণে আমরা এই কনসেপ্টটা নিয়ে আসি, যেটা হচ্ছে গ্লোবাল ডিসক্রিপশন টেবিল। এখানে কী হবে, এই টেবিল অনেকগুলো এন্ট্রি থাকবে। প্রত্যেকটা টেবিলে এন্ট্রি হচ্ছে এক একটা হচ্ছে রিজিয়ন। হ্যাঁ, মেমোরির মধ্যে একটা রিজিয়ন। এখানে রিজিয়নের জন্য কী থাকবে, আমার বেস অ্যাড্রেস রিজন স্টার্ট লিখে আপাতত রিজন স্টার্ট, তারপর হচ্ছে রিজন শেষ হচ্ছে কোথায়, এন্ড কোথায় শেষ হচ্ছে, তারপর রিজনের ভিতরে কার কার অ্যাক্সেস আছে না আছে। তার একটা হচ্ছে তারপর আরেকটা থাকতে পারে যে রিড রাইট এক্সিকিউটেবল, এরকম কোনো পারমিশন আছে কিনা। সো এই অনেকগুলো ইনফরমেশন এখানে একটা টেবিল এন্ট্রিতে থাকবে। এখন এই টেবিল এন্ট্রিগুলোতে কী করবো, এই টেবিল এন্ট্রিগুলোকে আমাদের যেমন কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট আছে, এই সেগমেন্টের সাথে ম্যাপ করে দেবো। তখন কী হবে, এই সেগমেন্টগুলো আরবিট্রারি কোনো একটা জায়গায় পয়েন্ট না করে আমরা যেখানে সেট করে দিছি যে স্টার্ট, এখানে পয়েন্ট করবে। তাইলে আমরা এগুলোকে কন্ট্রোল করতে পারতেছি। আর হচ্ছে অ্যাক্সেসের সেট করার মাধ্যমে ইউজার স্পেস, পরবর্তীতে যখন আমরা ইউজার স্পেস এড করবো, ইউজার আর কার্নেল দুইজনের দুরকম, মানে কার্নেলের সব অ্যাক্সেস থাকবে, ইউজারের সব অ্যাক্সেস থাকবে না, এরকম আমরা অ্যাক্সেস এনফোর্স করতে পারবো। বা রিড রাইট পলিসি, একটা নর্মালি আমাদের কোড সেগমেন্টে যে কোডগুলো থাকে, এইগুলো সম্পূর্ণ মডিফাই করা উচিত না। মডিফাই করলে ওএস ক্র্যাশ করবে বা উল্টাপাল্টা বিহেভিয়ার করবে। যার কারণে আমাদের একটা কি আইডিয়া হচ্ছে, আমরা কোড সেকশনের কোডের যে সেকশনটা আছে সেটা আমরা রিড অনে রাখবো, আমরা ওটাকে মডিফাই করতে দিব না। সো আমাদের যে এই যদি গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল ইউজ না করতাম, তাহলে হচ্ছে আমরা আরবিট্রারিলি ওটাকে হয়তো মডিফাই করতে পারতাম। কিন্তু এখন এই টেবিল এন্ট্রি করার কারণে, আমাদের এই রিড রাইট এক্সিকিউটেবল পারমিশন এনফোর্স করার কারণে আমরা এগুলো করতে পারবো না। সো এইগুলো হচ্ছে কেন করতেছি, আর অ্যাডভান্টেজ কী, বেটার সিকিউরিটি ফিচার্স, বেটার মেমোরি ম্যানেজমেন্ট এটসেট্রা। এরপর হচ্ছে আমরা যখন পরবর্তীতে পেজিং বা এই জিনিসগুলো অ্যাড করবো, তখন আর কি এই জিনিসটা, এই ডিসক্রিপশন টেবিলটা কাজে লাগবে। আচ্ছা, এখন হচ্ছে এখনই কেন আর কি জিডির সংক্ষেপে জিডিটি বলি, গ্লোবাল ডেসক্রিপশন টেবিল, এটা কেন অ্যাড করতেছি, কারণ আমরা প্রথমে চাচ্ছিলাম যে ইন্টারাপ্ট ইউজ করতে, কিন্তু ইন্টারাপ্ট করার জন্য আসলে জিডিটির যেই মেথডটা আছে এভাবে আর কি ওটা ইউজ কনফিগার করা লাগে, যার কারণে জিডিটি যেহেতু পরবর্তীতে লাগবে, এটা আর কি শুরুতে দেখাই নিচ্ছে। তো আচ্ছা, জিডিটি থাকলো, জিডিটি তো হচ্ছে নর্মাল একটা টেবিল। সো অ্যাসেম্বলিতে একটা ইনস্ট্রাকশন আছে, যেটা হচ্ছে LGDT সম্ভবত, এক মিনিট, চেক লিস্ট LGDT, হ্যাঁ, অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন আছে LGDT। এই ইনস্ট্রাকশনের মাধ্যমে আমরা প্রসেসরকে বলতে পারবো যে এখানে ডেসক্রিপ্টর টেবিল আছে, তো এখান থেকে সব কিছু অ্যাক্সেস করতে। এখন এই টেবিল তো থাকলো, টেবিলের এন্ট্রিগুলো একটু দেখি। প্রত্যেকটা টেবিল এন্ট্রি হচ্ছে 8 বাইটের, মানে হচ্ছে 64 বিট। 64 বিটের মধ্যে এক এক বিটের এক এক রকমের কাজ আছে। এটা হচ্ছে
আমাদের যে সিপিইউর হার্ডওয়্যারে এগুলো ডিফাইন করে দেওয়া আছে, মানে আমি এটা চাইলে চেঞ্জ করতে পারবো না। সো সিপিইউ যেভাবে এই জিনিসগুলো চাচ্ছে আমাদের ওইভাবে সাপ্লাই দিতে হবে। আমরা যে সিপিইউ নিয়ে কাজ করতেছি সেটা হচ্ছে 32 বিট সিপিইউ, এবং 32 বিট সিপিইউ এর জন্য কোথায় ছিল জানি, এখানে ছিল, হ্যাঁ এই জায়গায় একটা টেবিল এন্ট্রি, এই টেবিল এন্ট্রিটা হচ্ছে এরকম, দেখি এটা স্ক্রিনশট নিয়ে আনা যায় কিনা। করোনা গেল, আচ্ছা এটা হচ্ছে টোটাল হচ্ছে, এখানে হচ্ছে টোটাল হচ্ছে 8 বাইট। ওকে, এবং 8 বাইটের ভিতরে এখানে থেকে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে যে বেজ, উপরে আলাদা করে রাখি, 1 নাম্বার আছে হচ্ছে বেজ, 2 নাম্বার আছে হচ্ছে লিমিট, এই যে বেজ গেল লিমিট গেল, তারপর হচ্ছে অ্যাক্সেস বাইট আর হচ্ছে ফ্ল্যাগস। ওকে, ঠিক আছে। তো এই 4টা জিনিস আসলে এখানে কনফিগার করছে, এবং কনফিগার করে এখানে একটু কাহিনী আছে। আমাদের যে লিমিট যেটা, এটা হচ্ছে টোটাল 20 বিট, আর বেস যেটা এটা হচ্ছে টোটাল 3/24 বেস ইয়েস, বেস হচ্ছে টোটাল হচ্ছে 3/24 বিট, ঠিক আছে। এখন এই যে লিমিটের যে 20 বিট, এই 20 বিট আমরা 3টা জায়গায় এখানে স্টোর করব। এইটা যেটা, এটা হচ্ছে এন্ট্রি ডেসক্রিপশন টেবিল এন্ট্রি আর কি বিট নাম্বার এখানে বোঝাইতেছে। আর এখানে যে 0 আর 15, এটা হচ্ছে যে আমাদের একটা লিমিট, এই যে লিমিট যেটা, এই লিমিটের 0 থেকে 15 নাম্বার বিট এখানে বোঝাইতেছে। তো একটু এক্সপ্লেন করি। এখানে হচ্ছে টেবিলের যে টেবিল এন্ট্রির ফার্স্ট 15 বিটে হচ্ছে, ফার্স্ট 15 বিটটা থাকবে হচ্ছে আমাদের এই যে লিমিটের 0 to 15 থাকবে, লিমিটের 0 to 15, ঠিক আছে। তাহলে 0 to 15 হয়ে গেছে, বাকি আছে কত, 16 to এই যে 24 বিট না, তাহলে 23 বাকি আছে। ওকে, টেবিল এন্ট্রির 16 বিট থেকে 31 বিট, মানে নেক্সট হচ্ছে এখানে ছিল 2 বাইট চলে গেছে, নেক্সট 2 বাইট বা 16 বিট হচ্ছে বেজ, যেটা আমাদের বেজের ফার্স্ট 15 বিট। তো এখানে যাবে হচ্ছে বেজের 0 to 15, ঠিক আছে। তাহলে আমাদের 31 বিট হয়ে গেছে, বাকি আছে আরও 32 বিট বাকি। 32 বিট থেকে 39, এখানে হচ্ছে টোটাল 1 বাইট জায়গায় আছে কি, যে বেজের পরের যে 8 বিট। সো আমাদের বেজের 2 বিট হয়ে গেছে, থার্ড বিটটা এখানে আসবে, তাহলে বেজের 16 বিট থেকে 23, মানে নেক্সট 1 বাইট এখানে আসলো। তো আমি এখানে একটা জিনিস ভুল লিখছিলাম, আসলে বেজ 24 না 32 বিট হবে। একটু কনফিগার হয়ে গেছে। তারপরে নেক্সট যে 1 বাইট 40 থেকে 47 1 বাইট, এই 1 বাইটের মধ্যে থাকবে হচ্ছে অ্যাক্সেস বাইটটা। এখন অ্যাক্সেস বাইটের মধ্যে কি থাকে এটা আমরা পরে ডিটেলস আসতেছি। তার মানে অ্যাক্সেস বাইট কিন্তু টোটাল নিজেই 8 বিটের পুরোটা আর কি এখানে চলে যাবে। আমাদের যেমন বেজ 20 বিট ছিল, বেজ 32 বিট, লিমিট 20 বিট ছিল, অ্যাক্সেস হচ্ছে নিজে 8 বিট। আর ফাইনাল ফ্ল্যাগ যেটা, এটা হচ্ছে 5 বিটের, এটা এখনই আসবে, দেখাচ্ছে। তো অ্যাক্সেসের 0 to 7 আমরা পেয়ে গেলাম। এরপর কনফিগার করা লাগবে যে 48 থেকে নেক্সট
1 বাইট, 48 থেকে হচ্ছে 51, 1 বাইট ভেঙেই বলি, সমস্যা নেই। এখন হচ্ছে যে নেক্সট 3 বিট, যেটা 3 বিট রাখবো হচ্ছে, আমি যদি খেয়াল করি লিমিটের কিন্তু টোটাল 20 বিট, 20 বিট হইলে 8 8 16 বিট, দুইটা একদম দুইটা ফুল বাইটে আইটে যেতেছে, তার উপরে এক্সট্রা কিছু বিট লাগতেছে 48 থেকে 48 49 50 57 4 বিট। ওকে, সো ওই যে বাকি যে 4 বিট, সেই 4 বিটটা এখানে আসবে। তাইলে বেজের বেজ না তো লিমিট 16 থেকে 19, যে 4 বিট, সেই 4 বিটটা এখানে স্টোর হবে। তো আমরা 51 বিট পর্যন্ত হয়ে গেছে। তারপর হচ্ছে 52 বিট থেকে এই টোটাল মিলে হচ্ছে 1 বাইট, তাহলে বাকি আছে হচ্ছে 5 বিট। তাহলে 52 থেকে 5 বিট হইলে কত হয়? 55। এখানে হচ্ছে যাবে হচ্ছে অ্যাক্সেস না তো ফ্ল্যাগ যাবে, ফ্ল্যাগ। তার মানে ফ্ল্যাগ কি ছিল? 5 বাইটের ছিল, 0 to 4, 5 বাইট। ঠিক আছে, আর ফাইনালি একটা বাইটই বাকি আছে, সেটা হচ্ছে 56 থেকে 61। সো এক বাইট বাকি, আর আমাদের স্টোর করাও বাকি হচ্ছে বেজের বাকি 8 বিটটা স্টোর করা বাকি আছে। বেজের 23, 24 থেকে 31, এই হচ্ছে আমাদের ওভারঅল একটা টেবিল আর কি, একটা টেবিলের এন্ট্রি। সো আমরা যখন কোড করব তখন আমাদের এইভাবেই জিনিসগুলো সাজাতে হবে। তো কোডের ক্ষেত্রে এই যে কোড করার ক্ষেত্রে এই জিনিসটাকে যেহেতু 3 বিট 5 বিট করা টোটাল 1 বাইট হয়, এই জিনিসটাকে একসাথেই রাখা হয় আসলে। মানে আমরা যেভাবে 1 বাইট দেখেছি, কোডেও আমরা এভাবে 1 বাইটই রাখবো, পরেকে শিফট করে যে ইনফরমেশনগুলো দরকার আমরা এভাবে অ্যাক্সেস করব। তো আচ্ছা, এই ছিল একটা টেবিল এন্ট্রি। এখন টেবিলের দুইটা ইনফরমেশন আছে, একটা হচ্ছে টেবিলের স্টার্ট, টেবিলের ক্ষেত্রে যদি চিন্তা করি, একটা হচ্ছে টেবিল স্টার্ট, আর হচ্ছে টেবিল সাইজ। টেবিল সাইজ কি? টেবিল সাইজ আমরা বের করতে পারবো হচ্ছে টোটাল যে এন্ট্রি আছে, এন্ট্রির সাথে হচ্ছে এই একটা এন্ট্রির জন্য যতটুকু জায়গা লাগে, মানে 8 বাইট করে গুণ করলে আমরা টোটাল সাইজটা পেয়ে যাব ইন্টু 8। কিন্তু আসলে 8, হ্যাঁ 8 ঠিক আছে। এন্ট্রি কাউন্ট ইন্টু 8, তাহলে হচ্ছে টোটাল সাইজ পেয়ে যাব। এখন এই যে একটু আগে যে এলজিডিটি, যে অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন এলজিডিটি, ও হচ্ছে একটা স্ট্রাকচার বলতে পারি, মানে সি এর ক্ষেত্রে মানে দুইটা জিনিসের একটা স্ট্রাকচার আর কি এক্সপেক্ট করে। সে প্রথমে এক্সপেক্ট করে যে আমার এক্সপেক্ট করে যে প্রথম হচ্ছে টেবিল স্টার্টটা যাবে, টেবিল স্টার্ট। এরপরের মেমোরি লোকেশনে থাকবে হচ্ছে টেবিলের সাইজ। টেবিলের সাইজ বলতে টেবিল যেখানে শেষ হয়েছে লাস্ট ইউজেবল অ্যাড্রেস যেটা ওইখানে থাকবে। যেমন আমরা যদি এখানে একটা যে কোনো একটা অ্যারে দেখাই, অ্যারে যদি মানে 4 সাইজের একটা অ্যারে আছে, 4 সাইজের আছে 0 1 2 3। এখানে আমি যদি লাস্ট ইউজেবল অ্যাড্রেস হই, লাস্ট ইউজেবল অ্যাড্রেস কিন্তু 3, কিন্তু অ্যারের সাইজ কত 4। তো আমরা যদি 0 থেকে শুরু করতাম, তাহলে 4 - 1 করলে কিন্তু লাস্ট ইউজেবল অ্যাড্রেস চলে আসতো। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে লাস্ট ইউজেবল অ্যাড্রেস কীভাবে বের করবো? এই যে এন্ট্রি ইন্টু 8 - 1 করলে আমরা হচ্ছে লাস্ট ইউজেবল যে অ্যাড্রেস আছে ওইটা পেয়ে যাবো। তো এই দুইটা একসাথে করে, মানে টেবিল স্টার্ট আর টেবিল সাইজ -1, এই দুটো একসাথে করে আমরা হচ্ছে এই এলজিডিটি এখানে পাঠাই দিলে লোড গ্লোবাল ডেসক্রিপ্টর টেবিল এখানে পাঠিয়ে দিলে আমার ডেসক্রিপ্টর টেবিলটা লোড হয়ে যাবে। আচ্ছা, আমরা কীভাবে বুঝবো যে সাকসেসফুলি আমরা জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারতেছি? যদি মাঝখানে কোনো কারণে ভুল করি তাহলে আমাদের এরর দিবে, মানে কোড ওএস লোড হবে না, এক্সিকিউট হবে না।
আর যদি সাকসেসফুলি আমরা ইমপ্লিমেন্ট করে নিতে পারি তাহলে আমরা কনসোল পাবো, কনসোল আগের মতো যে আমরা ইনপুট আউটপুট সেট আপ করে রাখছিলাম ওইগুলো ইউজ করতে পারবো। তো এই ছিল থিওরি। এবং যদি আমি করে যাই, আমি একটা এখানে আপনার প্যানেল আছে কী কী কোনটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করবো। প্রথম হচ্ছে জিডিবি এন্ট্রিজ, মানে একটা ইন্ডিভিজুয়াল যে এন্ট্রি যেটা ওইটা হচ্ছে প্রথমে ডিফাইন করে নেব। সেক্ষেত্রে পরে আসি। তারপরে হচ্ছে এই যে গ্লোবাল টেবিলের যে টেবিল স্টার টেবিল সাইজ এটা যেটা ছিল এটা বানায় নিব। তারপর হচ্ছে বাকি যেই যা যা লাগে। তো এই ক্ষেত্রে এখানে যদি অনেকগুলো ইনফরমেশন আমরা হচ্ছে এগুলো একটা স্ট্রাকচার, মানে সি এর একটা স্ট্রাকচার বানিয়ে নেব, স্ট্রাকচারের ভিতরে এগুলো রাখবো। তো স্ট্রাকচার বানানোর সুবিধা হচ্ছে কি সব একসাথে থাকলো, আর আমরা যদি পরপর জিনিসগুলো ডিফাইন করি তাহলে পরপর মেমোরি জায়গা নিয়ে নেবে। তো যে বিট আমরা যেভাবে বিটগুলো সেট করতে যাচ্ছি ওইভাবে বিটগুলো সেট করতে পারবো। এটা থাকলো। প্রথমে শুরু করি। এই ফাইলগুলো আসলে আরেকটু রিস্ট্রাকচার করা দরকার, কারণ আমাদের ফাইল বেশি হয়ে যাচ্ছে। পারপাস অনুযায়ী পরবর্তীতে একটা রিস্ট্রাকচার করা যেতে পারে। আপাতত হচ্ছে gd.dt.h আর হচ্ছে gd.c, ঠিক আছে। তো সি যেটা প্রথম হচ্ছে এই গ্লোবাল ডেসক্রিপশন এন্ট্রি যেটা এটা ডিফাইন করে দেবো। হচ্ছে স্ট্রাক্ট gd3 entry কপালক থাক এন্ট্রি। তারপর সেখানে একটা অ্যাট্রিবিউট খুব সম্ভবত এটাই ছিল। সেখানে একটু চেক করি। সেগমেন্টেশন গ্লোবাল ডেসক্রিপটর টেবিল, ডাবল ব্র্যাকেট। সেই অ্যাট্রিবিউট প্যাক দেওয়ার কারণ হচ্ছে আমরা যদি এটা না দিই তাহলে কম্পাইলার অপটিমাইজেশনের কারণে এখানে কি বলবো এটাকে জানি অফসেট বা সামথিং প্যাডিং সরি, এখানে প্যাডিং অ্যাড করে দিতে পারি। যেমন আমরা 4 বিট করে একটা ভ্যালু 8 বিট ডাটার মতো 4 বিট ভ্যালু রাখছি, ও তো বাকি 4 বিট হয়তো 0 বসাই দিল বা এরকম কিছু। আমাদের যেহেতু একদম যেভাবে ডাটা রাখতেছি সেভাবে অ্যাক্সেস করা লাগবে। আমরা যদি এই অ্যাট্রিবিউটটা বসাই দিই তাহলে হচ্ছে ও এখানে কোনো মডিফাই করবে না। এখন আরেকটা জিনিস, এখানে কোড ইমপ্লিমেন্ট করার আগে আমরা দেখলাম এখানে অনেকগুলো এক এক রকমের সাইজ। আমরা যদি নর্মালি ইন্টিজার ক্যারেক্টার ইউজ করি তাহলে কিন্তু সাইজ দিয়ে আসলে ইনফরমেশন সহজে বোঝা যায় না আসলে কোনটার কতটুকু সাইজ। তো আমরা কী করবো, আলাদা একটা টাইপ ডট হেডার ফাইল বানিয়ে নেব যেখানে হচ্ছে আমরা আমাদের কাস্টম সাইজগুলো ডিফাইন করব। তো এখানে যাওয়ার আগে টাইপটা ডিফাইন করে নিই, টাইপ ডট এইচ। তো আমরা আমাদের কাস্টম যে ডাটা টাইপ আছে সেগুলো একটু ডিফাইন করে নিই। টাইপস থাকলো, if not define থাকলো। তারপর হচ্ছে টাইপ ডেফ আনসাইন্ড ইন্টিজার, এটা হচ্ছে uint 32t, এই টাইপ হবে এটা। তারপর হচ্ছে আনসাইন্ড শর্ট হবে uint 16t। নেক্সট আসে হচ্ছে আনসাইন্ড 4, এটা যাবে হচ্ছে টাইপ টি। ইন্টিজার হচ্ছে ইন্টিজার 32 বাইট।
শর্ট যাবে হচ্ছে 16 বাইট, ফাইনালি আসতেছে ক্যারেক্টার হচ্ছে ইন্টিজার 8। এই ছিল ওভারঅল আমাদের কাস্টম টাইপগুলো। আমরা পরে ফ্রন্ট থেকে এগুলো ইউজ করব। ওকে, এখন হেডার ফাইলে কি করব, ইনক্লুড করে নিব types.h, ইনক্লুড করলাম। এখন টেবিল এন্ট্রি দেখে আসি। প্রথমে কি ছিল, প্রথম হচ্ছে 2 বাইট, 2 বাইট মানে হচ্ছে 16 বিট, 16 বিট হচ্ছে লিমিটেড 16 বিটের জন্য রাখছিলাম আনসাইন, যেহেতু uint 16টি প্রথমে হচ্ছে লিমিট লোয়ার। ওকে, তাহলে প্রথম এটা ডিফাইন করে ফেলছি। তারপর হচ্ছে আবার আনসাইন ইন্টিজার 16, এটা যাবে হচ্ছে বেজ লোয়ার। ওকে, তারপর হচ্ছে বেজের মিডিল, এটা হচ্ছে 1 বাইট। 1 বাইটের জন্য হচ্ছে uint 16 না, এবার আসবে 8, কারণ আনসাইন ইন্টিজার 8 বিট। এটা হচ্ছে বেজ মিডিল গেল। তারপর হচ্ছে 1 বাইট থাকবে অ্যাক্সেসের জন্য। অ্যাক্সেস ডিফাইন করলাম। তারপর হচ্ছে 1 বাইট হচ্ছে ফ্ল্যাগ প্লাস লিমিট, এই দুটো যদি একসাথে লিখি, এটাকে হচ্ছে কি নাম দেওয়া যায়, এরা কি নাম দিচ্ছে একটু চেক করি। এরা তো একবার সরাসরি অ্যাসেম্বলি লাগছে। নাম দিলাম একটা ফ্ল্যাগ লিমিট। তারপর হচ্ছে লাস্টের 1 বাইট, এটা হচ্ছে বেজ হায়ার। সো যদি টোটাল চেক করি, আমাদের এখানে 8 বাইট হওয়া উচিত। 1 2 3 4 4টা 4 বাইট 5 6 7 8, ঠিক আছে। তাহলে একটা এন্ট্রি কমপ্লিট। এখন আরেকটা স্ট্রাকচার লাগবে, সেটা হচ্ছে জিডিটি পয়েন্টার, কারণ হচ্ছে টেবিলকে পয়েন্ট করবে। আচ্ছা, পয়েন্টারে কি ছিল, এটা হচ্ছে কোথায় লিখছিলাম, যে টেবিলের স্টার্ট আর হচ্ছে টেবিলের সাইজ। এখন টেবিলের স্টার্ট যেটা, এটা আমরা স্টোর করবো হচ্ছে যেহেতু একটা মেমোরি লোকেশন, আনসাইন্ড uint 32টিতে, uint 32টি, এটা হচ্ছে স্টার্ট। তারপর হচ্ছে টেবিলের সাইজ, টেবিলের সাইজ হচ্ছে 16 বিটে হয়ে যাবে, uint 16টি সাইজ। ওকে, একটা সেমিকোলন লাগবে। এটাকেও আমরা প্যাক্ট দিয়ে দিতে পারি যাতে কোনো অপটিমাইজ না করে। তো এখন আমাদের চেক লিস্ট একটু চেক করি, যে জিডিটি স্ট্রাকচার হয়ে গেছে, কিন্তু আমরা এগুলো আর হচ্ছে এটাও রেডি, কিন্তু আমরা এটা এখন লোড করি নাই, মানে এন্ট্রি করি নি। ওকে, এন্ট্রি পরে আসতেছি।
দুটা স্ট্রাকচার বানাইলাম, এরপর হচ্ছে স্ট্রাকচার ডাটা টেবিলে ডাটা এন্টার করব, কিন্তু তার আগে হচ্ছে একটা জিনিস করে নেওয়া যায় যে অ্যাকচুয়াল যে অ্যাসেম্বলি করতে যেটা এইটা লিখে ফেলতে পারি। আচ্ছা, এন্ট্রি আবার নিচে লিখছিলাম, সো দরকার নেই, অ্যাসেম্বলি কোডটা করে ফেলি এখন। অ্যাসেম্বলি তাহলে gdt.asm section.text, আর হচ্ছে এটা হচ্ছে init gdt ফাংশন। এই ফাংশন কি করবে, ফাইনাল রিটার্ন করবে। আগেবার মনে ছিল না, দেখে আগে দিয়ে দিলাম। ও একটা জিনিস ইনপুট নেবে, সেটা হচ্ছে আপাতত dx এ রাখি, মুভ dx। আমরা যেহেতু আগে কলিং কনভার্সন জানি +4, যে এই ফাংশন যেটা গ্লোবাল ডিক্লেয়ার করে নিতে হবে, গ্লোবাল gdt। এটা কি সি ফাংশন দিয়ে আমি কল করব, কল করে এখানে হচ্ছে যে এই যে টেবিল যে পয়েন্টার, এই পয়েন্টারটা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে আর কি gddl ইনস্ট্রাকশন ইউজ করে এটা লোড করে নেবে। তো আমরা যখন এটা পেয়ে গেছি dx এর মধ্যে এসে গেছে, তাহলে সরাসরি gddl dx এটা দিলেই হয়ে যাওয়া উচিত। এটা হচ্ছে মানে ex লাগবে, বা মানে ফুল বড় সাইজ লাগবে, কি dx দিয়ে ডিরেক্টলি হবে না। তো gddl, আর এখানে হচ্ছে ex এর মধ্যে যে আসল কি বলে অ্যাড্রেসটা আছে ওইখানে লোড করা লাগবে। gddl লোড হলো, এরপর হচ্ছে আমরা কি করব, মুভ ax কমা হচ্ছে, সরি কমা দিয়ে নেই, মুভ ax হচ্ছে 0x10। এটা আমি পরে এক্সপ্লেন করতেছি। এটা এখন আপাতত বলে রাখি, এটা হচ্ছে আমাদের যে টেবিলে আমার 3টা এন্ট্রি থাকবে। প্রথমটা হচ্ছে নাল প্রসেস, এটা হচ্ছে ওএস এর জন্য লাগবে, এটা ছাড়া আমরা ওএস চালাতে পারবো না। সেকেন্ড হচ্ছে আমরা কার্নেলের যেই মানে যতটুকু এরিয়ার মধ্যে অ্যাক্সেস থাকবে ওইটা। এখন কার্নেলের মধ্যে আমরা দুইটা মানে সেম রিজিয়ন আমরা দুইটা আর কি এন্ট্রি ঢুকাবো। দুইটা এন্ট্রির কারণ হচ্ছে আমরা কোড সেগমেন্ট আলাদা রাখবো। আমি শুরুতেই বলছিলাম যে কোড সেগমেন্ট শুধু রিড অনলি থাকবে। এই রিড অনলি অ্যাক্সেস, শুধুমাত্র রিড অনলি পারমিশন দেওয়ার জন্য আমরা দুইটাকে আলাদা এন্ট্রি রাখবো। একটার মধ্যে বাকি সব কিছু থাকবে, আর আরেকটার মধ্যে শুধু এন্ট্রি। সো কোড অনলি যে সেগমেন্টটা, এটা আমরা 2 নম্বর এন্ট্রিতে ঢুকাবো, আর যেই বাকি সব সেগমেন্ট যেটা ওইটা হচ্ছে থার্ড এন্ট্রিতে রাখবো। সো থার্ড এন্ট্রিটা হচ্ছে এই যে 0x10, মানে একটা তো 8 বাইট করা, 8 বাইট মানে 64 বিট। তো প্রথমটা হচ্ছে মানে প্রথম এন্ট্রিটা যদি আমি হিসেবে চিন্তা করি, ইন্ডেক্স হিসেবে চিন্তা করি, ইন্ডেক্স না তো আসলে হচ্ছে মেমোরি লোকেশন। প্রথমটা হচ্ছে 08, তারপরটা মানে প্রথমটা 00, তারপর হচ্ছে 08 +8 দিয়ে দিলে তারপর হয়ে যাবে 10। ইয়েস, আই গেস, কারণ হচ্ছে 124.8.16, হ্যাঁ ঠিকই তো আছে। এখানে হচ্ছে 4 বাইট, ইয়েস ঠিকই আছে। সো এটা হচ্ছে মানে থার্ড যে এন্ট্রিটা আছে ওটাতে পয়েন্ট করবে। সো থার্ড এন্ট্রিতে পয়েন্ট করার পরে আমরা কী করব, মুভ আমাদের যে সেগমেন্টগুলো আছে, ডাটা সেগমেন্ট এক্স, তারপর হচ্ছে মুভ স্ট্যাক সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এক্স, তারপর হচ্ছে এক্সট্রা সেগমেন্ট ছিল একটা, তারপর হচ্ছে একটা ছিল গ্লোবাল সেকশন, মেবি ছিল না এটা, আরেকটা হচ্ছে এফএস। তো আমরা মোটামুটি সবগুলো সেগমেন্ট ইনিশিয়ালাইজ করে ফেলছি, একটা বাদে সেটা হচ্ছে কোড সেগমেন্ট। কোড সেগমেন্টের জন্য আমরা ডিরেক্টলি মুভ ফাংশন ইউজ করতে পারবো না, আমরা ওটাকে করার জন্য জাম্প ইনস্ট্রাকশন ইউজ করবো। তো এটার কোড হচ্ছে জাম্প 0x
08, কারণ আমরা 2 নাম্বার ইয়েতে রাখছি। তারপর হচ্ছে কোলন ডট নিচে একটা ডট JUMP দিব, আর এখানে হচ্ছে রিটার্ন। এখন এই যে এই পার্টটু একটু স্পেশাল পার্ট। এখন নর্মাল আমরা মুভ দিয়ে করতে পারবো না, আমরা শুধু জাম্প ইনস্ট্রাকশন ইউজ করে যে কোড সেগমেন্টের যে লোকেশন আমরা চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে বলে ফার জাম্প। এটা নিয়ে একটু ডিটেলসে দেখতে হবে, আমি এখন ওইভাবে এক্সপ্লেন করতেছি না। সো একটু জানা লাগবে, যে একটু জানলেই হবে যে আমি যদি এই কোডটা ইউজ করি তাহলে কোড সেগমেন্টটা ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার এন্ট্রিতে যেই অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেস দিয়ে এখানে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এটা নিয়ে আমি বিস্তারিত একটু পরে বলবো, আপাতত কোডটা করে রাখি। তো অ্যাসেম্বলি হয়ে গেছে, চেকলিস্টে যাই, অ্যাসেম্বলি কোড করা কমপ্লিট। এখন হচ্ছে যে এই যে দুটো স্ট্রাকচার ক্রিয়েট করলাম, এই স্ট্রাকচার তো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা লাগবে, যার কারণে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিচ্ছি। তো স্ট্রাক্ট জিডিটি এন্ট্রি, এটা একটা সাইজ হবে। আপাতত আমরা যেহেতু 3টা এন্ট্রি রাখতেছি, সাইজ দিলাম 3। সরি, নাম দিতে হবে, তাহলে হচ্ছে জিডিটি থাক, ওকে। তারপর হচ্ছে স্ট্রাক্ট হচ্ছে ডিটি পয়েন্টার, এটা হচ্ছে জিডিটিপি, ওকে। তারপর হইলো এখন আমি একটা void ফাংশন ডিক্লেয়ার করি, void setup gdt। এই ফাংশন কি করবে, প্রথম হচ্ছে আমি এগুলোতে 3টা যে এন্ট্রি ছিল 3টা এন্ট্রি এন্টার করব। তারপর হচ্ছে এই পয়েন্টারের মধ্যে যে 2টা ভ্যালু ছিল ওই 2টা ভ্যালু ইনিশিয়ালাইজ করব। ফাইনাল হচ্ছে অ্যাসেম্বলি যে কোড ওই কোডটা কল করব। তো প্রথমে হচ্ছে আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে নিই, void এন্ট্রি। ও কিছু ইনফরমেশন নিবে, কি নিবে সেটা বলি। এখানে বেসিক্যালি আছে হচ্ছে লিমিট, তারপর হচ্ছে বেস, তারপর হচ্ছে অ্যাক্সেস, তারপর হচ্ছে ফ্ল্যাগ। তো ইজি হচ্ছে ইউনিট 32 প্রথমে নিয়ে নিলাম হচ্ছে বেস, কারণ 32 বিটের। তারপর হচ্ছে ইউনিট 8 access int 8 এর হচ্ছে ফ্ল্যাগ লিমিট। আর ফাইনালি হচ্ছে এটাও যেহেতু একটা 20 বিট ভ্যালু, 16 বিট আমরা রাখতে পারবো না, সো 32 বিটে নিয়ে নেব। ইউনিট 32t এটা হচ্ছে লিমিট, ওকে। নিলাম, নেওয়ার পরে আরেকটা লাগবে যে এন্ট্রি নাম্বার কত, হচ্ছে ইউনিট 8 এন্ট্রি নাম্বার, ঠিক আছে। তাহলে যদি পাই আমরা কি করব, জিডিটি এন্ট্রি যেই এন্ট্রি বানান ভুল লিখছি নাকি কোথাও, হচ্ছে যে এন্ট্রি যে টেবিল, এই টেবিলের মধ্যে জিডিটি এন্ট্রি জিডিটি এন্ট্রি, এখানে যাবে হচ্ছে এন্ট্রি নাম্বার, অ্যাকচুয়াল ভেরিয়েবল নেম ছিল তো জিডিটি, ভুল লাগছে, ওকে ঠিক আছে। এর মধ্যে
লিমিট লোয়ার দেবো হচ্ছে এই যে আমরা যে লিমিটটা পাইলাম এটা শুধু একদম বটম 16 বিট নেওয়া লাগবে। বটম 16 বিট যদি নিতে চাই, যদি আমি এন্ড করি এটাকে, এন্ড হচ্ছে 0xFF বলে হচ্ছে বটম 16 বিট পাই গেলাম, তাহলে ওটা ইনিশিয়ালাইজ হয়ে গেল। তারপরে হচ্ছে তারপর একটা ছিল আচ্ছা লিমিট বেজ লোয়ারের ক্ষেত্রে সেম কাজ হবে, বেজ এন্ড। ওকে, তারপর হচ্ছে বেজ মিডিলে কি ছিল, যদি ডায়াগ্রামে যাই, বেজ মিডিলে ছিল হচ্ছে 16 থেকে 23 বিট। আমরা এটাকে কি করতে পারি যে বেসটাকে 16 বিট রাইট শিফট করলাম। তারপর হচ্ছে যেহেতু রাইট শিফট করার পরে শুধুমাত্র 8 বিট নেব, তাহলে 0F হেক্সা দিয়ে যদি আমি এন্ড করি তাহলেই ওই মাঝখানে 8 বিটটা পাওয়া যাব। তাহলে এটাকে প্রথমে হচ্ছে রাইট শিফট করতে হবে 16 বিটের, তারপরে এটাকে 0F দিয়ে এন্ড করতে হবে। এন্ড করলে মিডিলের যে 8 বিট ছিল ওই 8টা বিট পেয়ে যাব। 8 বিট ছিল, ঠিক আছে। আর হচ্ছে বেজ হাই আছে কি, এটা হচ্ছে বেজের লাস্ট যে 8 বিট ওইটা। সো আমরা 24 বিট লেফট শিফট করাইলেই আগের মতো শুধু 24 বিট রাইট শিফট করবো। রাইট শিফট করলে পরে যখন 0 দিয়ে এন্ড করবো সবার লাস্টের 8 বিট পেয়ে যাবো। তো বেজ আমরা এন্টার করে ফেলছি। তারপর হচ্ছে অ্যাক্সেসও এন্টার করে দিই, GDT এন্ট্রি নম্বর ডট অ্যাক্সেস যাবে হচ্ছে ডিরেক্টলি অ্যাক্সেস। ওকে, গেল। এখন বাকি আছে শুধু লিমিট, কারণ এটা একটু দুইটা কম্বাইন্ড, সো আমাদের কম্বাইন করতে হবে। এখন এটা কম্বাইন করা যায় এইভাবে যে লিমিটের যে টপ 4 বিট আছে, টপ 4 বিট যাবে হচ্ছে, তো এখানে দেখাই, ভেরিয়েবলের নাম দিয়েছিলাম হচ্ছে ফ্ল্যাগ লিমিট। এটা 0 to 4 বিট হচ্ছে, 0 to 3 বিট হচ্ছে আমার লিমিট হায়ারার্কি। তাহলে যে লিমিটটা আছে, লিমিটটাকে যদি 16 বিট রাইট শিফট করি তাহলে হচ্ছে টোটাল 4 বিট পাওয়া যাব। এখন হচ্ছে টোটাল 4 বিট, আর বাকি সব যদি 0x04 দিয়ে 4 না তো 4 হ্যাঁ 4 তো এক্স্যাক্ট 04 দিয়ে এন্ড করলে হাই বিট পাওয়া যাব। পাইলে এটা ডিরেক্টলি সরাসরি যদি আমি এখানে বসায় দিই, ফ্ল্যাগ লিমিটটা বসায় দিই, তাহলে এরকম আর কি থাকবে 0000, আর এখানে থাকবে হচ্ছে লিমিট লোয়ার। তো ফার্স্ট ধাপে এটা করি, পরবর্তীতে এখানে বাকিটা বসাবো। আমরা প্রথম হচ্ছে এটাকে রাইট শিফট করতে হবে, 16 বিট রাইট শিফট করলাম, তারপর এটাকে এন্ড করতে হবে 04 দিয়ে, কারণ হচ্ছে আমরা লাস্টের 4 বিট চাচ্ছি। সরি 4 দিয়ে এন্ড করলে হবে না, কারণ হচ্ছে এই 4টা বিট আমরা 1 চাচ্ছি, তাহলে 1 2 4 8, এটা হচ্ছে 12 13,
ও এফ দিতে হবে, এফ 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 তাহলে আরেকটু পুরো ভুল লিখলাম নাকি? ঠিকই তো আছে। আচ্ছা এখানে আর কি দুইটা এফ হবে, দুইটা এফ হলে হচ্ছে কি এখানে টোটাল 4 বিট, লোয়ার 16 বিট পাবো। তো তারপর হচ্ছে বেজ মিডিলের কত দরকার ছিল, 8 বিট দরকার ছিল। 8 বিট দরকার হলে এখানে আরেকটা এফ দিতে হবে, 4 বিট 8 বিট। সিমিলারলি এখানে যেহেতু বেজ হাই 8 বিট দরকার ছিল, 8 বিট হইল। অ্যাক্সেস কিছু করা লাগবে না। এন্ট্রির ক্ষেত্রে হচ্ছে 16 বিট রাইট শিফট করলাম, টোটাল উপরের আপার 4 বিট লাগবে। সো 0f দিয়ে, হ্যাঁ 0f দিয়ে করলে হয়ে যাচ্ছে। তো এখন এই লাইনের পর আমাদের আছে কি যে এরকম অবস্থা আছে, এখানে আপার 4 বিট 0, তারপর হচ্ছে ফ্ল্যাগের যে 4 বিট ছিল ওটা স্টোর হয়ে গেছে। তাহলে এখন হচ্ছে কি করব, স্টোর করা লাগবে হচ্ছে ফ্ল্যাগ, যেটা ফ্ল্যাগ তো 4 অ্যাকচুয়াল 4 বিট, কিন্তু আমরা পাইছি হচ্ছে 8 বিট, কারণ এই যে ফ্ল্যাগ 4 বিটের আমাদের কোনো ডাটা টাইপ নেই, যার কারণে আমাদের 8 বিটই নেওয়া লাগছে। 8 বিট নেওয়ার পরে এখানে আসলে থাকতেছে কি 0000, আর এখানে হচ্ছে অ্যাকচুয়াল ফ্ল্যাগ। তো আমরা এটা কী করবো, লেফট শিফট করবো 4 বিট, তাহলে এখানে এরকম আসবে ফ্ল্যাগ, তারপরে 4টা 0 সেফ থাকার মানে কি, তো লেফট শিফট করলে তো 0 আসবে। তারপরে এই জিনিসটাকে এটার সাথে অর করে দেবো, অর করে দিলে এখানে ফ্ল্যাগ এসে পড়বে। প্রথমে কি করতে চাইছি আমরা, এটা হচ্ছে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ লিমিট, ফ্ল্যাগ লিমিটই ভুল রাখছি, এখানে শুধু ফ্ল্যাগ আসবে। ফ্ল্যাগটাকে লেফট শিফট করবো 4 বিট 0f, 4 বিট লেফট শিফট করলাম, তাহলে এখন ফ্ল্যাগ আছে এই অবস্থায়। লেফট শিফট করার পর এটা অর করবো আগের যে ভ্যালু আছে ওইটার সাথে, অর আগের যে ভ্যালু হচ্ছে ওইটা। ঠিক আছে, এটাই করলে আমাদের ডাটা ইনসার্ট করা রেডি। বেজ রাখছি, অ্যাক্সেস রাখছি, লিমিট লর রাখছি, কিন্তু ভুল করছে, লিমিট ফ্ল্যাগ হবে, ফ্ল্যাগ লিমিট আর হচ্ছে অ্যাকচুয়াল লিমিটটা আমরা এখন স্টোর করি না। লিমিট লর হচ্ছে কি লিমিটের, এটাকে আমরা অ্যান্ড করব, কারণ এটা অনেক বড় ভ্যালু আমরা ইনপুট দিচ্ছি। অ্যান্ড করব হচ্ছে 0xff, 16 বিট নিছি। এই ছিল বিট নিলাম, তাই না? রাইট, তো আমাদের ফাংশন ডিফাইন করা কমপ্লিট। আমরা একটু আগে বলছি যে প্রথম হচ্ছে এন্ট্রি নিব, ইনসার্ট জিডিটি এন্ট্রি নাম্বার সবার আগে নিয়ে নিই, বেটার হয়। এন্ট্রি নাম্বার 0, সব 0 করে নিলাম, কারণ হচ্ছে হার্ডওয়্যার থেকে বলা আছে যে প্রথম জিডিটি ইউজ করলে প্রথম এন্ট্রিটা 0 হতে হবে। ওকে, দিলাম। তারপরে হচ্ছে ইনসার্ট ইনটু জিডিটি, নেক্সট হচ্ছে 1, এখন হচ্ছে বেস দিব হচ্ছে 0x, সব যাবে 0,
এখানে 0 থাকবে হচ্ছে 8টা। তারপর হচ্ছে অ্যাক্সেস পরে আসে লিমিট আসবে 0x 1 2 3 4 5 6 7 8। এখানে 0 আর f দেওয়ার কারণ হচ্ছে এখানে 8টা f মানে হচ্ছে কত, 4টা 32 বিট। 32 বিট হইলে 2 টু দি পাওয়ার 32টা অ্যাড্রেস ইউজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের হার্ডওয়্যারের লিমিটেশন, যে আমরা একসাথে 2 টু দি পাওয়ার মানে 32 বিটের যেহেতু প্রসেসর, 2 টু দি পাওয়ার 32-এর বেশি অ্যাড্রেস অ্যাক্সেস করতে পারবো না, যার কারণে আর আমরা যে জিডিটিতে একদম ইনিশিয়াল ফেজে যেহেতু আসি, পুরো মেমোরি সেগমেন্টকে আমরা একটা মানে পুরো মেমোরি সেগমেন্টকে পুরো র্যামটাকে একটা সেগমেন্টের ভিতরে ঢুকাই দিব। আমরা আর কি কোনো সেগমেন্ট এখানে কিছু করবো না, আমাদের কাজ সহজ করার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্সেস দিব আর ফ্ল্যাগ দিব, তাই না? এখন অ্যাক্সেসের ক্ষেত্রে যদি একটু আসি, এই যে অ্যাক্সেস বাইট, এই যে 7 বাইট। প্রথমে বলছে যে প্রেজেন্ট বিট, যে মানে যদি এখানে 1 থাকে তাহলে এই যে সেগমেন্ট আমরা ডিফাইন করছি এটা হচ্ছে একটা ভ্যালিড সেগমেন্ট। কেউ যদি অ্যাক্সেস করতে চায় তার মধ্যে অ্যাক্সেস করতে দিব। সো এই বিটটা আমরা 1 রাখবো। তারপর হচ্ছে ডিপিএল, ডেসক্রিপ্টর প্রিভিলেজ লেভেল। আমরা যে বলছিলাম যে পারমিশন রাখবো, যে ইউজারের পারমিশন, কার্নেলের পারমিশন, ওটাকে আমরা এখানে সেট করবো। এখানে 2 বিট দিয়ে পারমিশন সেট করা যায়। আমরা চাইলে 0 থেকে 3-এর ভিতর পারমিশন লেভেল সেট করতে পারি। 0 হচ্ছে হায়েস্ট লেভেল, 3 হচ্ছে লোয়েস্ট লেভেল। সো আমরা যেহেতু কার্নেলে ইউজ করতেছি আমরা এখানেও 0 দেবো, তাহলে আমরা হায়েস্ট লেভেল পাই গেলাম। তারপর হচ্ছে এস, ডেসক্রিপ্টর টাইপ, ইফ ক্লিয়ার, ডেসক্রিপ্টর ডিফাইন্স এ সিস্টেম সেগমেন্ট or a task segment. If set 1 define a code or data segment. এখানে বলছে যদি আমি এখানে সেগমেন্ট টাইপ 1 দিই তাহলে এটাকে কোড সেগমেন্ট হিসেবে ট্রিট করবে। আর কোড সেগমেন্ট হলে এখানে রাইট পারমিশন থাকবে না, কেবল রিড করতে পারবো। তো এখানে আমাদের এটা চেক করতে হবে, এটা 1 or 0 দুইটাই হতে পারে। আমরা এখানে যখন অ্যাকচুয়াল এন্ট্রি দেবো তখন এখানে আসবো। তারপর আসে এক্সিকিউটেবল বিট, ইফ ক্লিয়ার 0 ডেসক্রিপ্টর ডিফাইন্স দ্য ডাটা সেগমেন্ট, ইফ 1 ডিফাইন্স এ কোড সেগমেন্ট। সো আগের মতোই যদি আমরা কোড সেগমেন্ট দিই তখন হচ্ছে এখানে 1 দিব। আমাদের যদি আমরা ডাটা সেগমেন্ট অন্য বাকি সব সেগমেন্ট তো আমরা যখন ইনিশিয়ালাইজ করবো তখন এখানে আসবো। তারপর হচ্ছে ডিরেক্ট বিট ওর কনফার্মিং বিট ফর ডাটা সেক্টর, ডিরেকশন বিট, ইফ ক্লিয়ার 0 সেগমেন্ট গ্রোজ আপ। এটা আমরা 0 রাখলেও চলবে, 0 রাখলে চলবে না মেবি। তো এখানে পরে আসতেছি ডিসিতে, রিড রাইটে আসি। ওকে, ইফ ক্লিয়ার 0 রিড অ্যাক্সেস ফর সেগমেন্ট ইজ নট অ্যালাউড। এটা কি 2 বিটের না 1 বিটের? আচ্ছা, কোড সেগমেন্টের ক্ষেত্রে, কোড সেগমেন্টের মধ্যে যদি এখানে 0 থাকে তাহলে রিড করতে পারবে না, আর যদি 1 থাকে তাহলে রিড করতে পারবে। ডাটা সেগমেন্টের ক্ষেত্রে ওকে, তাহলে এটা অলওয়েজ 1 দিতে হবে, রিড। মানে এখানে বলছে যদি কোড সেগমেন্ট হয়, যেহেতু বাই ডিফল্ট এটা রাইটেবল না, তাহলে এখানে এই ভ্যালুটা ডিফাইন করবে যে সে আসলে এখান থেকে কোড রিড করতে পারবে কিনা। আর একটা সেগমেন্ট হলে যেহেতু তার রাইটেবল অ্যাক্সেস আছে, সো 1 ডিফাইন করবে সে কি শুধু রিড করতে পারবে নাকি রাইটও করতে পারবে। ওকে থাকলো। তারপরে ফাইনাল আছে এ, অ্যাক্সেস বিট, CPU will set it when segment is accessed unless set 1 in advance. This means that include stored in read-only page and this the CPU is best left 1. Okay, best left 1 আমরা এটাকে 1 রেখে দেব। তো ডিসিটা চেক করতে হবে, ডিরেকশন বিট ফর ডাটা সিলেক্টরস, ডিরেকশন বিট if clear segment goes up, if set 1 segment goes down, the offset has to be greater than the limit
for code selectors component 0 ওকে, আমরা এটা 0 রেখে দিতে পারি। এখানে বলছে যে যদি 0 হয় তাহলে আমরা অফসেট দিয়া মানে লোয়ার অ্যাড্রেস থেকে হায়ার অ্যাড্রেসে যাবো, আর যদি 1 দিই তাহলে হায়ার অ্যাড্রেস থেকে অফসেট দিয়ে লোয়ার অ্যাড্রেসে আসবে। তো আমরা যেহেতু লোয়ার অ্যাড্রেস থেকে যাবো, আমরা ডিসিটাকেও 0 করে দেবো। তো ডিসি ফাইনালি যদি দেখি আমাদের এখানে হচ্ছে কি আসলে, ডিসিতে আমরা রাখবো হচ্ছে 1, রিড রাইটও আমরা রাখবো হচ্ছে 1, এই যেটা মানে অ্যাক্সেস এটাও আমরা 1 রাখবো। তো আমাদের মডিফাই হবে, চেঞ্জ হবে শুধু এই দুটো ক্ষেত্রে। আমরা কোডের জন্য ইনিশিয়ালাইজ করতেছি নাকি বাকি সেগমেন্টগুলোর জন্য ইনিশিয়ালাইজ করতেছি। তো প্রথমে হচ্ছে বাই কনভেনশন আমরা সেকেন্ড যেটা আমরা অ্যাসেম্বলি করে যেরকম লিখছি যে 08 যেটা সেকেন্ডটা হচ্ছে কোড সেগমেন্টের জন্য। তাহলে কোড সেগমেন্টের জন্য যে বিটগুলো লাগবে আমরা ওই বিটগুলো এখানে দিব। কোন ফাইলে ছিলাম, এখানে তো ছিলাম। ওকে, তাহলে এস এর ক্ষেত্রে যদি আসি, ওকে 1 ডিফাইন, তাহলে 1 0 0 1 1 1। ওকে, এস এর ক্ষেত্রে কি দেওয়া লাগবে, 1 ডিফাইন কোড সেগমেন্ট। তো আমরা এই সেকেন্ড এন্ট্রির জন্য এখানে দেবো 1। পরে বলছে ই এক্সিকিউটেবল বিট 1 ডিফাইন দ্য কোড সেগমেন্ট ক্যান বি এক্সিকিউটেড ফ্রম। ওকে, এখানে তাহলে 1 দেবো। 1 যদি দেই তাহলে এখানে আসা হচ্ছে এফ, আর এখানে আসা হচ্ছে 1 2 4 8 8 আর 1 9 9F। ওকে, এটা হচ্ছে কোডের জন্য কোড। আর বাকি সবগুলোর জন্য এখানে হবে দুইটাই থাকবে 0 0। যদি 0 0 হয় তাহলে এখানে থাকবে হচ্ছে 1 2 4 8, আর এখানে থাকবে হচ্ছে 1 2 4 7। তাহলে এটা আসবে 0x87 আর হচ্ছে 9F। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল করছি আসলে। আমাদের তো হচ্ছে ডিসিটা আমি 1 ধরছি, এখানে তো ডিসি 1 হবে না, এখানে 0 হবে। কারণ হচ্ছে 1 দ্বারা বোঝায় হচ্ছে 1 থাকলে ডাউনওয়ার্ড গ্রো করবে, আর 0 থাকলে গ্রো আপ করবে। আমাদের তো আপ করবে। সো এখানে তো এটা একটা জিনিস আমরা হচ্ছে অ্যাক্সেস 1 দিছি, এটা আমরা যেহেতু এখনো কোনো কিছু অ্যাক্সেস করে না, তো আমরা এটাও 0 রাখবো। তো এই ছিল অবস্থা। মাঝখানের দুটো না, তো ডিসি 0, সো মাঝখানের দুটো চেঞ্জ হবে। যখন আমাদের কোড তখন দুটো হচ্ছে 1 এক্সিকিউটেবল 1। তো এই ক্ষেত্রে হচ্ছে 1 2 4 4 1 2 4 8 8 9 9, আর এখানে আসবে হচ্ছে 1 2 4 8 8 আর 2 10, তাহলে হচ্ছে এ 9A। এটা হচ্ছে কোডের জন্য। আর যদি কোড না হয় তখন হচ্ছে দুইটা কি 0 আসবে নাকি দেখি। এখানে হচ্ছে এস ডেটা সিলেক্টর, কোড সেগমেন্ট না হলে 0 আসবে। তারপরে হচ্ছে সেখানে আরেকটা বিট ছিল যেটা হচ্ছে আমরা এস একটু ভুল করছি। এখানে বলছে যে যদি 0 হয় তাহলে হচ্ছে সিস্টেম সেগমেন্ট মানে টাস্ক স্টেট সেগমেন্ট এক্সেট্রা। যদি 1 হয় তাহলে কোড ও ডাটা সেগমেন্ট, তাহলে হচ্ছে অল টাইম এটা 1ই রাখা লাগবে। তো এস কই ছিল থার্ড বিট, 1 2 3 ফোর্থ বিট আর কি অ্যাকচুয়ালি। তো ফোর্থ বিটটা আসলে মডিফায়েবল না, এটা হলো 1। তো সেই ক্ষেত্রে আমরা যদি ডাটার জন্য চিন্তা করি, ডাটার জন্য এখানে প্রথমে 9 আসবে, সেকেন্ড আসবে হচ্ছে আমরা এখন দেখব সেকেন্ড হচ্ছে এক্সিকিউশন বিট। যদি এক্সিকিউশন বিট 0 হয় তাহলে বলে ডাটা সেগমেন্ট, আর 1 হলে কোড সেগমেন্ট। ওকে, তাহলে কোড সেগমেন্টের জন্য 1 ছিল, তাহলে এখানে যেহেতু ডাটা তাহলে এখানে আসবে 0 0 আসলে এখানে হবে 9, এখানে হবে 2 9 2। তো আমরা দুইটা অ্যাক্সেস বিটের ভ্যালু পাই গেছি।
কোডের জন্য আসবে 9A, আর নর্মাল অন্যান্য সেগমেন্টের জন্য আসবে 9.2। এখানে আসবে অ্যাক্সেস যেহেতু ছিল, এখানে আসবে 0x92, আর ফাইনালি আসবে ফ্ল্যাগ। আচ্ছা, ফ্ল্যাগ আসার আগে থার্ড এন্ট্রিটাও আমি অ্যাড করে নিই। এখানে আসবে এন্ট্রি হচ্ছে 2, আর এখানে আসবে এখানে আসবে 9A। 9A ছিল হচ্ছে কোড সেগমেন্টের জন্য, আর 9.2 হচ্ছে ডাটা সেগমেন্টের জন্য। ওকে, থাকলো। এখন আসবে ফ্ল্যাগ। ফ্ল্যাগে যদি যাই, এখানে ছিল ফ্ল্যাগ। ফ্ল্যাগে 0 রিজার্ভড, এটা অল টাইম 0। তারপরে বলছে জি ক্রিমিনালিটি বি ইনিগাল সাইজ অফ লিমিট ভ্যালু। ওকে, এটা পরে আসতেছি। তারপর হচ্ছে ডিবি আমরা আপাতত 32 বিট দিয়ে দেই। থার্ড বিট যেটা, ফোর্থ বিট কি বলছে, লং মোড। ইট শুড বি ক্লিয়ার। ওকে, এখানে বলছে যে when said DB should be clear for any other type of segment, it should be clear as well. আচ্ছা, আমরা এটাকে 1 রাখতে পারি, সমস্যা নেই। আচ্ছা, এখানে যেটা গ্রানুলারিটি বিট, এখানে বলছে যদি আমরা যে লিমিট করে দিছি যে প্রত্যেকটা একটা সেগমেন্ট, একটা আর কি ইন্ডিভিজুয়াল, মানে এক একটা অ্যাড্রেস, যেমন বেস প্লাস 1, বেস প্লাস 2, আনটিল আসবে বেস প্লাস লিমিট। এবং প্রত্যেকটা যেই অ্যাড্রেস, এগুলো কি 1 বিটে পয়েন্ট করবে নাকি 1 বাইটে পয়েন্ট করবে নাকি 4 বাইটে পয়েন্ট করবে, সেটা হচ্ছে গ্রানুলারিটি ফ্ল্যাগ দিয়ে বোঝায়। এখানে যদি আমি 1 দিই, তাহলে একটা অ্যাড্রেস আর কি 4 বাইট জায়গা নিয়ে, মানে জায়গা নিয়ে আসে, এটা কি সিপিইউ বুঝবে। তাহলে আমরা টোটাল পরে আসি। আর যদি এখানে যদি 0 সেট করি, তাহলে একটা অ্যাড্রেস কেবলমাত্র 1 বাইট জায়গা রাখবে। আমরা গ্রানুলারিটি 1 দিলাম। তারপর হচ্ছে ডিবি সেট ফ্ল্যাগ সাইজ আমাদের লাগবে না। তারপর হচ্ছে লং মোড 1 দিয়ে দিলাম, কেন জানি না, পড়লে বোঝা যাবে, আপাতত বুঝতে চাচ্ছি না। রিজার্ভ বিট তো রিজার্ভ অলওয়েজ 0 থাকলো। এটা ছিল ফ্ল্যাগের মানে যে ফ্ল্যাগ 4 বিট ফ্ল্যাগ। আর এখানে থাকবে হচ্ছে লিমিটের বাকি 4 বিট। এখন লিমিটও এখানে 1111 হবে। এটা পরে এক্সপ্লেন করি। সো আর হচ্ছে এই দুটার জন্য সেম, তাহলে এখানে 1 2 4 8 আর হচ্ছে 12 এবিসি। ওকে, তাহলে আসবে সি তো ইয়েস, তাহলে সি। আর এখানে আসবে 4 বিট যেহেতু, এটা এফসিএফ 0 CF। আচ্ছা, এখানে হচ্ছে একটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম যে সব এফ কেন দিচ্ছি। কারণ আমরা পুরো মেমোরি রিজনটাই আমরা এই দুইটা সেগমেন্টে ম্যাপ করে নিতেছি। আর যেহেতু পুরোটাই নিতেছি, লিমিট আমরা টোটাল ম্যাক্সিমাম দেবো, যার কারণে এখানে CF আসছে। তো এর মাধ্যমে আমাদের টেবিল এন্ট্রি হয়ে গেছে। এখন টেবিলের যে পয়েন্টার, এই পয়েন্টারটা একটু ডিফাইন করে সেট আপ করে নেওয়া লাগবে যে এখানে কোনো কিছু ডাটা কিন্তু আমরা কিছু এন্টার করি নাই। তাহলে জিডিটিপি আসবে। জিডিটিপি আর হচ্ছে স্টার্ট হবে গিয়ে জিডিটি। সেটা পয়েন্টার টাইপ ডিক্লেয়ার করা দরকার ছিল, তো অ্যাড্রেস নিচ্ছে। আচ্ছা, এর দরকার নেই, আমরা সরাসরি অ্যান্ড যদি জিডিটি নেই, টাইপ কাজ করতে হবে ইউইন্ট 32 টি।
সেখানে আসলে হয়েছিল কি, এখানে যে স্টার্ট যেটা এটা তো আসলে আমার অ্যাড্রেসে পয়েন্ট করা লাগবে, যার কারণে আমরা স্টার্ট 32 বিট রাখছিলাম, স্টার্ট রাখছিলাম 32 বিট, এখানে অ্যাড্রেস লাগবে। অ্যাড্রেসের জন্য এই যে জিডিটি যেটা, যে টিটি এর ভিতরে যে প্রথম যেই এন্ট্রির যেই অ্যাড্রেসটা ওইটাই আর কি এখানে স্টোর করলাম, ঠিক আছে। স্টার্ট, তারপর হচ্ছে জিডিটিপি, আর হচ্ছে সাইজ হচ্ছে এই যে, যেহেতু আমরা 3 define count এখানে কি করব, সাইজ অফ একটা হচ্ছে স্ট্রাক্ট জিডিটি এন্ট্রি, টোটাল এন্ট্রি আছে কতগুলো, ইনটু এন্ট্রি আছে হচ্ছে গিয়ে জিডিটি কাউন্ট, আর ফাইনাল হচ্ছে -1। ওকে, তো এখানে করলো কি, প্রত্যেকটা মানে এক একটা এন্ট্রির সাইজ নিল, সাইজ নেওয়ার পরে কতগুলো এন্ট্রি ছিল এটা দিয়ে গুণ করলো, গুণ করার পরে -1 1 দিলে লাস্ট ইউজেবল ইয়েতে চলে গেল। সো এখানে দেওয়ার পরে জিডিটি এখানে একটা হেডার ফাইল লাগবে, কারণ আমরা এই অ্যাসেম্বলি কোডটা অ্যাক্সেস করবো। ওকে, হেডার ফাইল কলটা ছিল if not define ওকে। এখন হচ্ছে এই যে ফাংশনটা যেটা, এটা কোনো কিছু রিটার্ন করবে না, কিন্তু একটা ইনপুট নেবে। ফাংশন নাম কি ছিল, init ফ্লাশ জিডিটি, একটা ব্যাটার নাম হলো, কিছু রিটার্ন করবে না। এখানে ইনপুট যাবে হচ্ছে ইউনিট 32t, তাহলে ইনপুট করতে হবে tabs.h জিডি পয়েন্টার। এটা কি এই সাইজই হবে, দেখি। জিডিটি ফ্লাশ জিডিটি, এটা যাবে হচ্ছে অ্যাড্রেস পাঠাতে হবে, and জিডিটি পয়েন্টার। আর বানান ভুল লাগছে, incompatible pointer। That's used coding point accepting a pointer. Yep. তো এটা টাইপকাস্ট করি, ইউনিট 32t, ওয়ার্নিং সমস্যা না। তো ফাইনালি এই যে ফাংশনটা আছে এটাকেও হেডারের মধ্যে দিতে হবে, কারণ আমরা এটা ইনিশিয়ালাইজ করব। মেইন কার্নেলে যাই, এখন কার্নেলে গিয়ে এই সব কিছুর আগে কি করব, include gdt.h,
সমস্যা কি হচ্ছে আসলে এখানে? gdt.h in included file. দেখি কিভাবে কম্পাইল করার পরে, কিন্তু মিক ফাইল চেঞ্জ করতে হবে কারণ জিনিসপাতি বেড়ে গেছে অবজেক্টের মধ্যে। আর কি লাগবে? জিডিটি। আচ্ছা, এই তো। আর হচ্ছে টাইপস ডট এইচ তো লাগবে না। দেখি কি সমস্যা। ও আচ্ছা, স্টারের জায়গায় এন্ড বসেছি। স্টার হবে না এন্ড হবে? ওকে, অ্যাসেম্বলি ফাইল একটা এরর দেখাচ্ছে, এখানে কোলন দেই নাই। মিক ফাইল এরর, কি এরর? ও আচ্ছা, LGDT load code global description table error 1 unsigned। কি বলছো? ওয়ার্নিং সমস্যা নাই, তারপর বলছে ওকে। এরর সলভ করতে হবে, তাই না? int
ইন্টিজার পাস করতেছি পয়েন্টারের ভিতরে, এরর কেন পাস করা যায় না? আলটিমেটলি অ্যাড্রেস তো একটা ইন্টিজার। ওকে, পয়েন্টার পাস করলাম না, তাই কি বলে cast to small integer type even 32 এটা small, ও মেক হইছে। কিন্তু কিছু একটা এরর মনে হচ্ছে। কারণ হচ্ছে গিয়ে দেখি কি সমস্যা। All right. আচ্ছা, এখানে হেক্সাডেসিমাল দিয়ে দিয়েছিলাম। ওকে, অ্যাকসেপ্ট করি, দেখি কি হয়। আগে কাজ করে পরে দেখি। ও কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখানে ইস্যু ছিল যে অ্যাসেম্বলি যে ইনস্ট্রাকশন সেটা প্রথমে আর কি সাইজ এক্সপেক্ট কি চেঞ্জ করছে, কোনটা অর্ডার চেঞ্জ করলো। আচ্ছা, আগে সাইজ এক্সপেক্ট করবো, পরে হচ্ছে স্টার্ট অ্যাড্রেস। আমি উল্টা দিছিলাম, যার কারণে হচ্ছে এরর দিচ্ছিল। এরর ছিল হচ্ছে এইখানে, যে আমি প্রথমে স্টার্ট দিয়েছিলাম, পরে সাইজ দিয়েছিলাম, কিন্তু লোড জিডিটি ইনস্ট্রাকশন এক্সপেক্ট করে সাইজ আগে স্টার্ট করে। তো এটাতে আবার করে ফিক্স হয়েছে। তাহলে আমি যদি মেক হ্যালো, ওকে, কোড যেহেতু কাজ করতেছে তার মানে রাইট, আমরা জিডিটি সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করতে পারছি।
তো এখানে এক্সপ্লেন করার মতো কি কিছু ছিল, এখানে তো এক্সপ্লেন করছি। এখানে হচ্ছে একটা জিনিস বলা যায়, এখানে 0 10 ইউজ করলাম কারণ হচ্ছে জিনিসটা একটা বড় জিনিস এক্সপ্লেন করি নাই সম্ভবত। আচ্ছা 10 8 তো ওকে, জিনিসটা এভাবে এক্সপ্লেন করা যায়। এখানে যে এই যে 10 আছে, 10 হচ্ছে আমার যে টেবিল হচ্ছে থার্ড এন্ট্রি, কারণ 8 8 8 16 নাম্বার, 16 না আসলে, কারণ প্রথম এন্ট্রিতে তো কিছু নাই। সো হ্যাঁ ঠিকই তো আছে, প্রথমটা শেষ হয়েছে 8-এ যায়, সেকেন্ডে শুরু হয়েছে 8 8 16 16 16 16 2 4 8 16, হ্যাঁ ঠিকই তো আছে, 1 মানে 16 ঠিকই আছে। তাহলে হচ্ছে থার্ড এন্ট্রি, আমি হচ্ছে যে কত নাম্বার মানে কেমন কথা। তো এই যে টেবিল ছিল, টেবিলের এটা ছিল ফার্স্ট এন্ট্রি, সব নাল। তারপর আসবে হচ্ছে সেকেন্ড এন্ট্রি, এটা হচ্ছে কোড সেগমেন্ট। আর ফাইনালি আসছে হচ্ছে থার্ড এন্ট্রি, যেটা হচ্ছে বাকি যে সেগমেন্টগুলো আছে। তো এটা হচ্ছে 00 স্টার্ট, 08 10 স্টার্ট। ওকে, তো আমরা যখন অন্য সেগমেন্টগুলো ইনিশিয়ালাইজ করতেছিলাম তখন আমরা সরাসরি সেগমেন্টের মধ্যে এক্স স্ট্যাক সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট এগুলোর মধ্যে সরাসরি 10 রাখতেছিলাম, ঠিক আছে। 10 রাখলে হবে কি, আর আমরা যেহেতু যে লোড গ্লোবাল ডিসক্রিপ্টর ইনস্ট্রাকশন ইউজ করছি, আমাদের ওএস এখন জানেন যে আমাদের এখানে একটা গ্লোবাল ডেসক্রিপশন টেবিল আছে। তো আমি যখন কোনো সেগমেন্ট অ্যাক্সেস করতে যাব, আমাকে বলতে হবে যে আমি যে সেগমেন্ট অ্যাক্সেস করতে যাচ্ছি সেই সেগমেন্টটা এই গ্লোবাল টেবিলে কোন কোন জায়গায় আছে আর কি। সো এইভাবে আর কি কাজ করবে সিপিইউ। ধর আমি যদি এক্সট্রা সেগমেন্টের কথা চিন্তা করি, যে এক্সট্রা সেগমেন্টে আমি কোনো একটা ডাটা অ্যাক্সেস করতে চাবো, তো সিপিইউ কী করবে, এক্সট্রা সেগমেন্টে বলবে তো আমি দেখতেছি যে সিস্টেমে একটা টেবিল আছে, সো তুমি বলো টেবিলে কোন জায়গায় তোমার এন্ট্রি আছে। পুরো বলবে আমার এন্ট্রি আছে 10-এ, সো সিপিইউ যাবে হচ্ছে গ্লোবাল টেবিলের 10 নম্বরে যাবে, 10 মানে একসাথে 10 যাই হোক 10-এ বলি, যে এখানে দেখবে যে যে এন্ট্রিগুলো আছে এখান থেকে রিড করবে, এখানে পাবে কি বেস পাবে, লিমিট পাবে। তো বেস লিমিট পাইলে চেক করবো যে আমি যেহেতু সেগমেন্ট দিতেছি, সেগমেন্টের সাথে একটা অফসেটও দিতে হবে। অফসেট না দিলে তো অ্যাকচুয়াল ডাটা পাবো না। তো চেক করবে যে এটার ভিতরে অফসেটের ভিতরে পড়ে কিনা, মানে অ্যাক্সেস চেক, কী বলে এটা, বাউন্ডারি চেক করবে যে আমি যে এটা অ্যাক্সেস করতে চাচ্ছি ওটা আসলে এই সেগমেন্টের ভিতরে আছে কিনা। তারপর হচ্ছে আমি যদি কার্নেল থেকে অ্যাক্সেস করি, যে এখানে একটা ছিল অ্যাক্সেস বিট, তো আমি ঠিক অ্যাক্সেস করার পারমিশন আছে কিনা ওইগুলো চেক করবে। চেক করার পরে এখানে যে বেস অ্যাড্রেস ছিল, এই বেস অ্যাড্রেসের সাথে আমি যে অফসেট চাচ্ছি এই অফসেট লিঙ্ক করে যোগ করে ফাইনালি একটা ফিজিক্যাল অ্যাড্রেস দিবে। ওই ফিজিক্যাল অ্যাড্রেস সিপিইউ নিয়ে ওইখান থেকে ডাটা লোড করবে। তো এই হচ্ছে টোটাল প্রসেসটা। এখানে জিডিটি কীভাবে কাজ করে, এখানে একটা জিনিস হচ্ছে, একটা এক্সাম্পল দেওয়া যায় যে যদি কোডস ডাটা সেগমেন্ট থেকে কিছু এক্সিকিউশন করার রিকোয়েস্ট আসে, তো ডাটা সেগমেন্টে যাবে, যা দেখবে যে এখানে এক্সিকিউট করার যে পারমিশন ওটা পারমিশন নাই, সো ওটা সিপিইউ ডিনাই করে দেবে বা অন্য যে কোনোভাবে হ্যান্ডেল করবে। সিমিলারলি যখন কোড সেগমেন্ট থেকে একটা ডাটা চেঞ্জ করার কোনো রিকোয়েস্ট আসে, তখন দেখবে যে কোড সেগমেন্টে কোড এই যে এখানে আসবে, এখানে যাওয়ার পরে দেখলো যে এখানে যেই ডাটাগুলো আছে বা ইনস্ট্রাকশনগুলো আছে এগুলা মডিফাই করার পারমিশন নাই, কারণ ওই ফ্ল্যাগ আমরা 0 অফ করে রাখছি, যে এই সেগমেন্টে যে ডাটাগুলো আছে এগুলো মডিফাই করা যাবে না। সো
এই ছিল। তাহলে আর কি মানে কোড সেগমেন্ট থেকে কোনো ডাটা কেউ কোনো ডাটা চেঞ্জ করতে পারবে না, শুধু রিড অনলি থাকবে। আর কি বলা যায় এখানে, আচ্ছা এখানে কিন্তু শুধুমাত্র কোড সেগমেন্টেরই এখানে 0.8 অফসেটে ছিল, কারণ আমরা যখন টেবিল তৈরি করছি তখন 0.8 অফসেটে কোড সেগমেন্টের জন্য আমরা রেডি করছি। আমরা যদি এটা সোয়াপ করে দিতাম তাহলে এখানে আমরা সোয়াপ করতাম। এই গেল। তো কোড সেগমেন্ট মানে এই যে ডাটা অ্যাক্সেস করে যেটা বলি, তখন কোড সেগমেন্টের কথা যদি এইভাবে এক্সাম্পল দেওয়া যায়, তাহলে কোড সেগমেন্ট যদি কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে বলবো তোমার এন্ট্রি নাম্বার কত, এখানে 0.8 আসবে, আসা জিডিডি থেকে বেস অ্যাড্রেস ওইগুলো নেবে, নিশ্চয় করবে অ্যাক্সেস ট্যাক্সেস আছে কিনা, বাউন্ডারি ভ্যালু ঠিক আছে কিনা, থাকলে ওইগুলো পরে মেমোরি অ্যাক্সেস করতে দেবে। এই আর হচ্ছে আমরা সবগুলোতেই কেন এক্স দিলাম, আমরা এখানে তো চাইলে মাল্টিপল রাখতে পারতাম। যে এখানে হচ্ছে কোড থাকলো, এখানে ডাটা থাকবে, এখানে এক্সট্রা থাকবে, এখানে স্ট্যাক থাকবে, এখানে এরকম রাখতে পারতাম, তাহলে আর কি ভালো হতো না, মানে মানে সেপারেশন অফ কনসার্ন হতো, এক একটা সেগমেন্ট এক এক জায়গায় থাকতো, আমাদের ওভারল্যাপ হতো না, তাহলে হচ্ছে একটা আরেকটাকে অ্যাক্সেস করতে পারতো না। তো এটার করা যায় আসলে, কিন্তু আমরা করি না, কারণ হচ্ছে আমরা একটা পরবর্তীতে পেজিং সেগমেন্টের পেজিং আর কি অ্যাড করবো, পেজিং করে আর কি এগুলোর মানে অ্যাক্সেস ডাটা সিকিউরিটি কনসিস্টেন্সির একটা বেটার ওয়েতে আর কি ইমপ্লিমেন্ট করা যায়, যার কারণে এখন আমরা এইগুলো কিছু করি না। এখন হচ্ছে পুরোটাই মানে পুরো মেমোরিটা কি সবগুলো সেগমেন্ট অ্যাক্সেস দিয়ে রাখি, পরে আমরা যখন পেজিং ইমপ্লিমেন্ট করবো তখন প্রত্যেকটা মানে কোর্স মানে প্রত্যেকটা সেগমেন্টকে আমরা আলাদা আলাদাভাবে হ্যান্ডেল করবো, পারমিশন বা লোকেশন অ্যাক্সেস এগুলো। তো এটা একটা জিনিস গেল। এখন আমরা যেহেতু যে পুরো মেমোরি শুরু করছি 0.0-তে আর অ্যাক্সেস দিচ্ছি একদম পুরোটা, সো আমি যে কোনো একটা সেগমেন্ট ইউজ করে পুরো মেমোরি অ্যাক্সেস করতে পারি, এটা একটা জিনিস, মানে যে কোনো সেগমেন্ট থেকেই আমি পুরো মেমোরিটা অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা যেহেতু এই যে সেগমেন্টগুলো সরাই নিলাম, আমাদের তো অলরেডি যদি আগে কোনো কোড লোড করা থাকে ওগুলো কী হবে, আগের মতোই আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো, কারণ আমরা যে সেগমেন্টগুলো রেডি করছি মানে পুরো মেমোরি অ্যাক্সেস করতে পারবে। তো আগে যেই লোকেশনে যে ডাটাগুলো ছিল এখন ওইগুলো অ্যাক্সেস করতে পারবে আগের মধ্যে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এমন না যে আমরা সেগমেন্ট মুভ করার কারণে আমরা আগের কোনো ইনস্ট্রাকশন বা ভেরিয়েবল ডাটা থাকলে এগুলো অ্যাক্সেস করতে পারবো না, এমন না। যেহেতু এখন পুরো মেমোরির অ্যাক্সেস আছে, পুরোটা অ্যাক্সেস করতে পারবো। হ্যাঁ, যদি আমরা এগুলো এরকম সেপারেট করে দিতাম তখন হয়তো যদি এই বাউন্ডারির ভিতরে না থাকলে তখন অ্যাক্সেস করতে পারতাম না, সো ওইটা ওইভাবে হ্যান্ডেল হতো। আর কোনো কোয়েশ্চেন থাকতে পারে? নাই, আশা করি নাই। আচ্ছা, স্ট্যাকের ভিতরে স্ট্যাকের কথা একটা বলা যায়, মানে একটু আগে যেটা বললাম যে যেহেতু স্ট্যাকও আমি 0 থেকে শুরু করতেছি, যদিও স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে মানে স্ট্যাক পয়েন্টটা কিন্তু চেঞ্জ করি নাই, সো স্ট্যাক পয়েন্টার কিন্তু এখানে পয়েন্ট করে আছে, কিন্তু স্ট্যাকের স্টার্টটা মানে স্ট্যাকের যে বাউন্ডারি এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলেও মানে স্ট্যাকে এখান থেকে এই কাজ করতে থাকবে, স্ট্যাকের সমস্যা হবে না। আর স্ট্যাক কিন্তু আমরা একদম শুরুতে অ্যাসেম্বলিতে অ্যাসাইন করে নিয়েছিলাম, সো এটা এখানে থাকবে। কিন্তু হ্যাঁ, এই রিস্ক থাকবে যে আমরা যদি এই মেমোরি ফিল আপ হয়ে যায় তাহলে আমরা হয়তো স্ট্যাকের যে পোর্শনটুকু আছে এইটুকু ওভাররাইড করে ফেলতে পারি, কারণ এখন যে অবস্থায় আছে আমাদের যে কোনো সেগমেন্ট থেকে আমরা পুরো মেমোরি অ্যাক্সেস করতে পারবো, সো একটা পসিবিলিটি থাকে যে আমরা স্ট্যাককে ওভাররাইড করতে পারবো। ইয়েস, ইটস পসিবল, বাট এখন আমরা এটা চিন্তা করতেছি না। ওকে, এনি মোর কোয়েশ্চেন্স? আই থিঙ্ক আসার মতো না। তো পুরোটার একটা ওভারভিউ দিলে দেওয়া যায় না, এখন ওভারভিউ দেওয়ার কোনো দরকার নেই, কারণ শুরু থেকে এক্সপ্লেন করাই আছে। ওকে, এই ছিল আমাদের গ্লোবাল ডিসক্রিপশন টেবিল। আমরা এতক্ষণ ধরে যেভাবে সেট আপ করছিলাম এই সিমিলার স্টেপ ফলো করে আমরা হচ্ছে নেক্সটে ইন্টারাপ্ট সেট আপ করবো। ইন্টারাপ্ট সেট আপ করলে আমরা সরাসরি কিবোর্ড থেকে ইন্টারাপ্ট ইউজ করে ইনপুট দিতে পারবো, এখনকার মতো বিজি পুলিং করতে হবে না। যদি চেক লিস্টটা একটু চেক করি, ইয়েস, এটা কমপ্লিট হয়ে ইনিশিয়ালাইজ কমপ্লিট, সো আমাদের চেক লিস্ট কমপ্লিট হয়েছে। আমি এটা ডিলিট করে দিচ্ছি।
এখন আমাদের পরবর্তীতে একটা কাজ করা লাগবে, জিনিসগুলো আর একটু সুন্দর মতো স্ট্রাকচার করা লাগবে। মেক ফাইলটাকে একটু চেঞ্জ আনা লাগবে যাতে সব কিছু অটোমেটিক্যালি বিল্ড হয়, বারবার যাতে এরকম বিল্ড না আনা লাগে। অ্যান্ড দেন আমরা হচ্ছে ইন্টারাপ্টে ঢুকবো। এই ছিল আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।